এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমাদের এই চ্যানেলে কিন্তু টিচিং এক্সামের জন্য বা টেট পরীক্ষার জন্য সমস্ত রকমের প্রিপারেশান করানো হয়। বিশেষ করে পেডাগোগি, সায়েন্স, ম্যাথ আর সাবজেক্ট ওয়াইজ যে পেডাগোগি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে ক্লাস করানো হয়। যারা নতুন আছো আর যারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে থাকবে। তোমাদের প্রিপারেশনের জন্য এই প্ল্যাটফর্মটা কিন্তু বেস্ট। ঠিক আছে, তো চলো, আমরা তো প্রতিনিয়ত যেমন ক্লাস করাচ্ছিলাম, এখানে কিন্তু সিডিপির উপরে বা সায়েন্সের উপরে তেমনই ক্লাস চলছে। এবার সিডিপির উপরে দেখবে তোমরা প্রচুর ক্লাস কিন্তু চলে এসছে। আমরা শুরু করেছিলাম টিচিং মেথড, বলেছিলাম দুটো করে প্রত্যেকটা ক্লাসে দুটো করে মেথড করিয়ে মোটামুটি 3-4টে ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা মেথড কমপ্লিট করে দেবো। তারপরে গিয়ে এরপরে এমসিকিউ সিরিজ নিয়ে আসি, যেমন প্রত্যেকটা ডিটেলস ক্লাস করার পরে এমসিকিউ সিরিজ করানো হয়। ঠিক আছে, তো চলো, আজ প্রথমে যেটা করানো হবে ডেমনস্ট্রেশন মেথড, তারপরে টেক্সট বুক মেথড। ঠিক আছে, এবার ডেমনস্ট্রেশন মেথডটা কি, এবার তার আগে একটা কথা বলে রাখি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এটা। কেউ যদি আমার গ্রুপে যুক্ত হতে চাও, যেখানে আমি প্রতিনিয়ত কিন্তু আপডেট দিতে থাকি, আর কিছু ফ্রি নোটও আমি ওখানে দিয়ে দিই, তো যদি কেউ যুক্ত হতে চাও এখানে মেসেজ করো, বা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আমার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এবার চলো আমরা শুরু করি। তো ফার্স্ট হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড আমরা করবো আজকের ক্লাসে। তা ডেমনস্ট্রেশন মেথড কী জিনিস, যে শিক্ষক এখানে কিন্তু কি হয়, যে বিষয়টাকে পড়াবেন সেটাকে কি করা হয়, শিক্ষক সেই বিষয়ের ওপরে কোনো বস্তু বা পরীক্ষা বা বিভিন্ন রকম কার্যকলাপের মাধ্যমে ধাপে ধাপে সেই বিষয়টি কিন্তু বোঝান। এবং শিক্ষার্থীরা কি করবে, শিক্ষক যখন বোঝাবেন ধাপে ধাপে কার্যকলাপের মাধ্যমে বা অ্যাক্টিভিটির মাধ্যমে, তখন কিন্তু শিক্ষার্থীরা ওটা দেখবে, দেখে সেটা প্রথমে শিখবে এবং পরে শিক্ষার্থী সেটা নিজেই চেষ্টা করবে বা অনুশীলন করবে। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় কিন্তু ডেমনস্ট্রেশন মেথড। সেই সংজ্ঞাটা দেখবে এখানে দেওয়া আছে, বা ডেফিনেশনটা আরও পরে গুছিয়ে ভালো করে দেওয়া আছে। আর আমি নোটগুলো কিন্তু বাইলিঙ্গুয়াল করেছি প্রত্যেকটা ক্লাসে, কারণ কি অনেকে সেন্ট্রালে এক্সামগুলো দেয়, সিটেট বা আদার স্টেটের যে এক্সামগুলো হয় সেখানে দেয়, তো তারা যদি ইংলিশটা দেখে নিতে চায় তো এখান থেকে দেখে নিতে পারে। ঠিক আছে, তাহলে ডেমনস্ট্রেশন মেথড কী জিনিস সেটা বোঝা গেল। এবার ডেফিনেশনটা দেখো সংক্ষেপে এখানে কী দেওয়া আছে, শিক্ষাবিদদের মতে পর্যবেক্ষণ ব্যবহারিক প্রদর্শনের মাধ্যমে যে শিক্ষণ ঘটে তাকে ডেমনস্ট্রেশন পদ্ধতি বলে। এবার এই যে ডেমনস্ট্রেশন মেথড, এর অবজেক্টিভ কী বা লক্ষ্যগুলো কী, কি শেখাকে সহজ ও স্পষ্ট করা। তার মানে কি, সবসময় ছাত্রকে যদি একটা জিনিস বলে মুখস্থ করানো হয়, তাহলে সেটা কঠিন হয়, সহজে ভুলে যায় বা ছাত্ররা আগ্রহ পায় না। সেটা যদি কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে বা রিয়েল বস্তুর সঙ্গে তুলনা করে পড়ানো হয়, তাহলে কিন্তু তার আগ্রহটা বাড়ে, তার কনসেপ্টটা ক্লিয়ার হয়, আর সে সহজে শিখতে পারে। ঠিক আছে, শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা, হাতে কলমে যদি শেখানো হয় রিয়েল কোনো বস্তুর সঙ্গে তুলনা করে বা রিয়েল কোনো উদাহরণ দিয়ে বাস্তব কার্যকলাপের মাধ্যমে, তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়। ব্যবহারিক জ্ঞান প্রদান করা এই ডেমনস্ট্রেশন শিক্ষণ পদ্ধতিরও একটি প্রধান লক্ষ্য। নেক্সট, তারপর কী বলছে, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি। যেহেতু প্রথমে কী হয়, শিক্ষক যে বিষয়টা পড়াবেন বা বোঝাবেন সেটা নিজেই করে দেখান, তো প্রথমে কী করতে হয়, শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে সেটাকে দেখতে হয়, তো পর্যবেক্ষণ ক্ষমতার বৃদ্ধি ঘটে। তত্ত্ব ও বাস্তবের সংযোগ ঘটানো। ঠিক আছে, এই সব অবজেক্টিভগুলো আমাদের ডেমনস্ট্রেশন মেথডের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট এবার হচ্ছে ধাপসমূহ, ডেমনস্ট্রেশন মেথডের
ধাপগুলো কি কি? প্রথমে হচ্ছে পরিকল্পনা, মানে যে বিষয়টাকে নিয়ে ডেমনস্ট্রেশন মেথডটা দিতে হবে বা পড়ানো হবে, সেই মেথডটা কিভাবে, সেই পদ্ধতিটা মানে ওই বিষয়টাকে পড়ানো হবে বা কিভাবে ডেমনস্ট্রেট করা হবে, সেটা কিন্তু আগে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। ভূমিকা বা এই পর্যায়ে কি করা হয়, পূর্বজ্ঞান যাচাই করা হয়, মানে পূর্বে যে বিষয়টা শেখা হবে সেই বিষয় সম্পর্কিত পূর্বে কি জ্ঞান অর্জন করেছে সেটা দেখে নেওয়া হয়। তারপরে কি প্রদর্শন, মানে ধাপে ধাপে যে পড়াটা বোঝানো হবে সেটাকে ধাপে ধাপে দেখানো হবে শিক্ষার্থীকে। তারপরে কী হবে, প্রতিটি ধাপের ব্যাখ্যা করা হবে। নেক্সট, শিক্ষার্থীর অংশগ্রহণ। শিক্ষার্থী তো এবার দেখে নিল শিক্ষকের পড়ানো অনুযায়ী বা কার্যকলাপটি ধাপে ধাপে দেখে নিল, দেখে নিয়ে এবার শিক্ষার্থীরা কী করবে, নিজেরাই অনুশীলন করবে। আর তারপরে গিয়ে শিক্ষার্থীরা কতটা শিখলো সেটা যাচাই করা হবে। তাহলে এই ধাপে কিন্তু ডেমনস্ট্রেশন মেথডটা করা হয়। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে রোল অফ টিচার। এই মেথডটাই টিচারের রোল কী আছে, টিচারের ভূমিকাটা কী আছে। প্রথমে বলছে নির্দেশক ও প্রদর্শক হিসেবে কাজ করবেন, মানে শিক্ষকই কিন্তু প্রথমে করে দেখাবেন কিভাবে কাজটা করতে হবে, তো সেই জন্য নির্দেশক বা প্রদর্শক হিসেবে তিনি কাজ করবেন। স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন, প্রত্যেকটা ধাপে যে কাজগুলো দেখানো হলো সেগুলোকে ব্যাখ্যা করে দেবেন। যখন এই ধাপে কাজগুলো করানো হয় তখন শিক্ষার্থীর মনে যদি কোন কনফিউশন থাকে তো সেই বিষয়ে তাকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হবে। এবার রোল অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের কি ভূমিকা। দেখো আমি মোটামুটি যতটা ডিটেলসে পারা যায় ততটা ডিটেলসে কিন্তু ক্লাসটা করিয়েছি, যাতে ওভারঅল কনসেপ্ট চলে আসে, যেমন ধরনের কোশ্চেন করা হোক না কেন, যাতে তোমাদের উত্তর করতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো শিক্ষার্থীরা কী করবে, মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, আর কি করবে, প্রদর্শিত কাজ অনুশীলন করবে। শিক্ষক দেখানোর পরে ছাত্ররা নিজেরাই কিন্তু অনুশীলন করবে। ঠিক আছে, এবার ডেমনস্ট্রেশন মেথডের কিছু এক্সাম্পল দেওয়া আছে, মানে এখানে একটা এক্সাম্পল দিয়েছে কি, শিক্ষক বীজ, মাটি, জল, টব দেখিয়ে বোঝাবেন কিভাবে বীজ থেকে চারা গাছ তৈরি হয়। ঠিক আছে, যে একটা টব এনে তারপরে টবে মাটি রেখে তার মধ্যে বীজটা দেওয়া হবে, বীজটা দিয়ে কীভাবে জল টল দিয়ে কীভাবে সে তার থেকে চারা গাছ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু ধাপে ধাপে দেখাবে। সেটা টাইম সাপেক্ষ হবে, টাইম মানে বহু টাইমের প্রয়োজন পড়বে। ঠিক আছে, সেটা শিক্ষক দেখাবেন এইভাবে, আর শিক্ষার্থীরা কিন্তু সেটা দেখে দেখে শিখে যাবে, যাতে আর তার মুখস্থ করতে হবে না, অ্যাক্টিভিটির মাধ্যমে শিখে যাবে। ঠিক আছে, এটা গেল আমাদের সায়েন্সের একটা উদাহরণ। তারপরে অঙ্কের একটা উদাহরণ দিয়েছে, কি দেখা যাক। বলছে কি, শিক্ষক স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য মাপার পদ্ধতি শেখাবেন, মানে স্কেল দিয়ে ধরে ধরে কিভাবে কোনো কিছু দৈর্ঘ্য মাপা হয় সেটা কিন্তু শিক্ষক প্রথমে দেখিয়ে দেবেন, আর তারপরে শিক্ষার্থী সেটা নিজে নিজে প্র্যাকটিস করবে। তো এটা গেল ডেমনস্ট্রেশন মেথড। ঠিক আছে, তারপরে ইবিএস থেকে একটা উদাহরণ দেওয়া হয়েছে, কি বলছে, শিক্ষক বালি ও জল ব্যবহার করে পরিশ্রবণ প্রক্রিয়া দেখাবেন, মানে বালি আর জল ব্যবহার করে কীভাবে জলটাকে পরিশ্রাবণ করা হচ্ছে সেটা কিন্তু শিক্ষক করে দেখাবেন। ঠিক আছে, এবার বলছে অ্যাডভান্টেজ অফ ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশন মেথড, প্রত্যেকটা মেথডেরই আমরা জানি কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। তাহলে এর অ্যাডভান্টেজগুলো কী আছে দেখো। শেখা খুবই আকর্ষণীয় হয়, শিক্ষার্থী যদি এটাকে দেখে শেখে তাহলে কিন্তু সহজে আর ভোলে না। তারপর ধীরগতি, শিক্ষার্থীদের জন্য উপযোগী, যারা মানে খুব তাড়াতাড়ি শিখতে পারে না বা স্লো লার্নার, তাদের জন্য এটা খুব উপযোগী। স্মরণশক্তি বৃদ্ধি করে, দেখে দেখে যেহেতু স্টেপ বাই স্টেপ শেখে, তো তাদের দেখেই কিন্তু জিনিসটা বোধগম্য হয়ে যায়, তারা আর সহজে ভোলে না। দেখে ও করে শেখা, মানে প্রথমে দেখবে তারপর নিজেরাই চেষ্টা করে সেটাকে শিখবে। শব্দ নির্ভরতা কমে। এরপর এর অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রধান ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সময় সাপেক্ষ, কারণ তুমি ভাবো যে
মাটি জল ব্যবহার করে শিক্ষক যখন এই সায়েন্সের ক্লাসটা করাচ্ছে যে তার থেকে কীভাবে চারা গাছ উৎপন্ন হয়, সেটা কি একদিনে হবে? প্রথম দিন দেখা যাচ্ছে শিক্ষক এসে দেখালো যে মাটি জল দিয়ে বীজটাকে পুঁতে দিল, কয়েকদিন পরে দেখলো যে তার থেকে চারা গাছ হয়েছে। তো এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? বা এটা যে কোনো মেথড বিষয়ে পড়ানোর সময় এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। দেখা যাচ্ছে জল পরিস্রাবন করানো দেখানো হচ্ছে, যদি জাস্ট সংজ্ঞাটা বলে তাদেরকে মুখস্থ করিয়ে দিত তাহলে হয়তো জিনিসটা 10 মিনিটে মিটে যেত, আর এটা করতে গেলে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টাও লেগে যেতে পারে পুরো সেটিংসটা করতে, তাই না? তো এটা সময় সাপেক্ষ, অনেক উপকরণের প্রয়োজন পড়ে। তারপরে বড় শ্রেণীর ক্ষেত্রে উপযোগী নয়, এটা ছোটোদের ক্ষেত্রে উপযোগী, কিন্তু বড়দের ক্ষেত্রে উপযোগী না কেন? তাদের সিলেবাসটা হিউজ হয় অনেক, যেহেতু হিউজ সিলেবাস, তো তাড়াতাড়ি শেষ করার জন্য যদি এই মেথড ইউজ করা হয় তাহলে তাড়াতাড়ি শেষ হবে না, অনেক দেরি হয়ে যাবে। আর এটা শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, যদি শিক্ষকই প্রথমে করে দেখাচ্ছে, যদিও শিক্ষার্থীরা অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করে, কিন্তু যেহেতু শিক্ষক প্রথমে মানে ফার্স্ট রোলটা প্লে করে, তো সেই জন্য এটাকে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিও বলা যেতে পারে। তো এই গেল আমাদের মোটামুটি ডেমনস্ট্রেশন মেথডটা। এরপরে আমরা একসঙ্গে টেক্সট বুক মেথডটাও করে নেব, ঠিক আছে? দেখো, টেক্সট বুক মেথড নিয়ে চলে এসেছি। তো টেক্সট বুক মেথডটা কী জিনিস তার আগে বলে রাখি, যারা কিন্তু নতুন, যদি ভালো লাগে বা টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও, তাহলে কিন্তু আমি বারবার বলছি এই প্ল্যাটফর্মটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। 100% প্রিপারেশান করিয়ে দেওয়া হবে এখান থেকে। তোমরা প্রতিনিয়ত যদি ক্লাস করো, তোমরা বুঝতে পারবে এখানে ক্লাসগুলো কত উপকারী। তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অল করে রাখো, ক্লাস আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর শুধু এখানে যে পেডাগোগির ক্লাস, ম্যাথ বা সায়েন্সের ক্লাস করানো হয় তা না, টিচিং এক্সাম সম্পর্কে নানা রকম ইনফরমেশনও তোমাদের দিয়ে দেওয়া হবে। এখন যেমন দেখবে আমি ইন্টারভিউ নিয়েও অনেক ক্লাস করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ওভারঅল সাপোর্ট তোমরা এখান থেকে কিন্তু পাবে টিচিং সংক্রান্ত। তো তোমরা অবশ্যই বেল আইকন অল করে সঙ্গে থাকবে, ঠিক আছে? তো চলো আমরা টিচিং মেথডটা কী জিনিস শিখে নিই। টিচিং মেথডের মধ্যে আজকে আমরা শিখছি এবার টেক্সট বুক মেথডটা। টেক্সট বুক মেথডটা কি? এই মেথডটা পুরো একদম ব্যাকডেটেড মেথড বলতে পারো। আর এই মেথডটা পুরোপুরি শিক্ষক কেন্দ্রিক। এখানে শিক্ষার্থীর কোনো তেমন অ্যাক্টিভ রোল থাকে না, কারণ শিক্ষক কী হয়, যে বিষয়টা পড়াবে সেটা পুরো বইতে যেমনভাবে আছে সেইভাবে বইকে অনুসরণ করে শিক্ষার্থীদের কী করবে, পাঠ করে ব্যাখ্যা করবে এবং তারপরে গিয়ে শিক্ষার্থীকে বলবে যাও এইটুকু তোমরা পরের দিন পড়ে আসবে বা মুখস্থ করে আসবে, ঠিক আছে? তার মানে টেক্সট বুকে যেমনভাবে উপস্থাপন করা আছে সেইভাবে শিক্ষক পড়িয়ে বুঝিয়ে দেবে, আর তারপরে শিক্ষার্থীদের কী করতে হবে সেটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এটা পুরো শিক্ষক কেন্দ্রিক হয়ে গেল, ঠিক আছে? আর তাহলে এর সংজ্ঞাটা তোমরা এখানে দেখে নেবে, ক্লাসটা বাইলিঙ্গুয়াল আছে, ঠিক আছে? এবার বলছে মেন ফিচার্স অফ টেক্সট বুক মেথড। কি বলছে? পাঠ্য বই শিক্ষার কেন্দ্রবিন্দু। মানে কি করবে? শিক্ষক ওই পাঠ্য বইয়ের অনুসরণ করেই পড়াবে। শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, পঠন ও মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ কম, আর নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয়। মানে পাঠ্যক্রমে যা আছে সেই হিসাবেই তো বইটাকে মুদ্রিত করা হয় আর সেই হিসাবেই পড়ানো হয়। নেক্সট, এবার স্টেপগুলো কি আছে? প্রথম হচ্ছে পাঠের ভূমিকা, তারপরে পাঠ্য বই পাঠ করা হবে, শিক্ষকের ব্যাখ্যা, সেই পাঠ্য বইতে যে জিনিসটা আছে সেটা শিক্ষক ব্যাখ্যা করবে, কঠিন শব্দ আর শব্দ থাকলে সেই তার অর্থগুলো বোঝানো হবে, বই ভিত্তিক প্রশ্নোত্তর, বইতে যেটুকু পড়ানো হয়েছে তার উপরে ভিত্তি করেই প্রশ্নোত্তর করানো হবে, আর পাঠ্য বই থেকেই কাজ দেওয়া হবে যে এইটুকু পড়ানো হলো, এইটুকু তোমরা বাড়ির থেকে ভালো করে পড়ে আসবে, যেমন ছোটোবেলায় আমরা পড়াশুনো করেছি, তাই না? কিন্তু সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন। এবার এক্সাম্পল অফ টেক্সট বুক মেথড, টেক্সট বুক মেথডের কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক।
কি বলছে দেখো, শিক্ষক শিক্ষার্থীদের বিজ্ঞান বই খুলে উদ্ভিদের অংশ অধ্যায় পড়তে বলবেন। বইয়ের লেখা অনুযায়ী শিক্ষক প্রতিটি অংশ ব্যাখ্যা করবেন। শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ লাইন দাগ দিয়ে নেবে আর শেষে বইয়ের প্রশ্নের উত্তর করবে। ঠিক আছে, মানে বইয়ের বাইরে আর কিছু দেখবে না। এবার অ্যাডভান্টেজ কি? সময় কম লাগে, পরীক্ষার জন্য উপযোগী, মানে পরীক্ষায় মার্কস পাওয়ার ক্ষেত্রে এটা খুব উপযোগী। কিন্তু শিখতে পারবে না, মুখস্থ করে করে যেটুকু গাঁথিয়ে যেতে পারবে সেটুকুই কিন্তু পরীক্ষায় এলে খুব ভালো রেজাল্ট হবে। পাঠ্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, যতটুকু সিলেবাস থাকে সেটুকু কিন্তু খুব সহজে তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়। বড় ক্লাসের জন্য এটাকে সুবিধাজনক, কিন্তু ছোটো ক্লাসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করলে খুব ভালো কাজ হয় না, কারণ শিক্ষার্থীরা মানে মুখস্থ করে যেটুকু শিখবে সেটুকু খুব তাড়াতাড়ি ভুলে যাবে। শিক্ষক আত্মবিশ্বাসের সাথে পড়াতে পারবেন, কারণ বইতে সব কিছু লেখা আছে, ইম্পর্টেশন দেওয়া আছে, শিক্ষক শুধু পড়িয়ে যাবেন। ঠিক আছে, তো এতে শিক্ষকের সুবিধা হয়নি। আর ডিমেরিটস মানে ডিসঅ্যাডভান্টেজ কী আছে সেটা দেখে নেওয়া যাক। মুখস্থ বিদ্যাকে উৎসাহিত করে, শিক্ষার্থীরা নিষ্ক্রিয় হয়ে পড়ে, যেহেতু তাদের মুখস্থ করতে হবে, তো তাদের কোনো মানে অ্যাক্টিভ পারফরমেন্স থাকে না, শুধু মুখস্থ করে গেলেই হয়ে যাবে। সৃজনশীলতা ও চিন্তাশক্তি কমে, ব্যক্তিগত পার্থক্য উপেক্ষিত হয়, ব্যবহারিক কার্যভিত্তিক শিক্ষা কম। এগুলো মোটামুটি গেল আর কি ডিমেরিটস। এবার শিক্ষকের ভূমিকা কী? এতক্ষণে মোটামুটি বুঝে গেছো শিক্ষকের কী ভূমিকা। পাঠ্য বইয়ের বিষয়ে ব্যাখ্যা করবেন, শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করবেন, প্রশ্নোত্তর পরিচালনা করবেন, লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে, বা ক্লাসে মৌখিক কোশ্চেন করেও মূল্যায়ন করতে পারেন। নেক্সট, স্টুডেন্টের ভূমিকা কী? ফার্স্ট কি মুখস্থ করবে, তাই তো, পাঠ্য বইটা পড়বে, শিক্ষকের কথা শুনবে, বিষয় মুখস্থ করবে, বইয়ের প্রশ্নোত্তর দেবে। ঠিক আছে, এবার এখানে সিটেটের জন্য কেমন কী কোশ্চেন আসতে পারে, কী ব্যাপার, সেটা একটু লেখা আছে, ওটা পিডিএফ নিয়ে তোমরা পড়ে নিও। তো মোটামুটি টেক্সট বুক মেথডটা অতটা ইম্পর্টেন্ট না, তবুও একটু দেখে রেখো, যদি কোনো কোশ্চেন আসে এখান থেকে পেয়ে তোমরা অ্যান্সার করতে পারবে। তো দেখো, আমাদের টিচিং মেথডগুলোর মধ্যে টোটাল আমরা 4টে মেথড কিন্তু করে ফেলেছি, আর দুটো করে আর ম্যাক্সিমাম আর 2টো ক্লাস আসতে পারে। তারপরে কিন্তু আমরা টিচিং মেথডের উপরে মোটামুটি 100টা এমসিকিউ সিরিজ, 100টা কোশ্চেনের একটা বা 2টো সিরিজ নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে কিন্তু প্রতিনিয়তভাবে ক্লাস করানো হচ্ছে, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে টিচিং এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট প্ল্যাটফর্ম। তো নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে।